কিছু কলম শুধু গল্প লেখে না, কিছু কলম ভবিষ্যৎ জানে। মনে করুন আপনি একজন বৃদ্ধ সাংবাদিক, যিনি এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর নিজের স্মৃতির বড় একটা অংশ হারিয়ে ফেলেছেন। যার কলম একসময় অপরাধ জগতের সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো প্রকাশ করত, আজ সে কলম দিয়েই তিনি লেখেন শুধু চাষবাসের সাধারণ খবর। কিন্তু প্রশ্ন হলো, যদি সেই চাষবাসের খবরের মাঝখানেই হঠাৎ বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ক্রাইমের সত্য, যেটা আপনি নিজেও জানেন না কিভাবে লিখে ফেলেছেন, তখন প্রশ্ন ওঠে, কলমটা কি সত্যি আপনার হাতে ছিল, নাকি অন্য কেউ এখনো লিখে চলেছে আপনার হাত দিয়ে? আজকের গল্প একটি কলমের, একজন সাংবাদিকের আর একজন বন্ধুর। আজকের গল্প বলেন বাবুর। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। লোকে বলে বলেন চাকলাদারের নাকি মাথার ব্যামো আছে, কিছুই মনে রাখতে পারেন না। আসলে বছর তিনেক আগে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেই থেকেই ব্যামোটা ধরেছে। এককালে দুঁদে সাংবাদিক ছিলেন, ২৬ বছর ধরে রয়েছেন এই পেশায়। অতীতে এই লোকেরাই বলতো বলেন চাকলাদারের কলম নাকি নির্ভীক ও সৎ। এককালের দুরন্ত ক্রাইম রিপোর্টার বলেন চাকলাদার ইদানিং দৈনিক কৃষি দর্পণে নিয়মিত লেখেন, অপরাধ আর অপরাধীদের খবর জোগাড়ের জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হয়। এ বয়সে আর সেসব পারেন না। চোখের তারা এখন ঘোলাটে। সময়ের থাবায় গলার স্বরেও সেই জাঁতরেল ব্যাপারটা নেই। পাতিপুকুরের জোড়া আত্মহত্যা থেকে রাজবল্লভীর ১২ ভরি সোনার হার চুরি, এমন বেশ কয়েকটি খবরে নাম কুড়িয়েছিলেন তিনি। একটা সময় অপরাধীদের নাগাল পেতে পুলিশকেই বলেন বাবুর কাছ থেকে টিপস নিতে হতো। চাষবাসে অবশ্য বলেন বাবুর ন্যূনতম জ্ঞানটুকুও নেই। শুধু নামের জোরেই তাকে কাজে বহাল করেছিলেন কৃষি দর্পণের সম্পাদক। সাংবাদিকতার বেসিক জ্ঞানটা তো আছে এই ভেবে। তারপর থেকে কয়েকটা আর্টিকেলও লিখেছেন, মাজরা পোকার হাত থেকে বাঁচার উপায় বা আলু ধসা রোগ দূর করার পদ্ধতি, এমন কয়েকটা লেখা ছদ্মনামে বেরিয়েছে। কিন্তু সম্পাদকের নির্দেশে চাষি ভাইদের জন্য প্রশ্নোত্তরের বিভাগ সামলাতে গিয়ে বেশ মুশকিলেই পড়েছেন তিনি। এই বিভাগে চাষবাসের সমস্যা নিয়ে প্রশ্ন আসে প্রচুর। এ ব্যাপারে বলেন বাবুকে সাহায্য করারও কেউ নেই। আগে জেলা প্রতিনিধিদের লেখা একটু এদিক ওদিক করে কৃষি দর্পণে ছাপিয়ে দিতেন, কিন্তু এখন বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া গতি নেই। ঢেঁড়স গাছে কখন কতটা জল দিতে হয়, লঙ্কা গাছে কেন পিঁপড়ে হয়, কুমড়ো চাষের জন্য বছরের কোন সময়টা ভালো, এমন নানা প্রশ্নবাণে বলেন বাবু ইদানিং জর্জরিত। রেডিওতে চাষি ভাইদের বলছি উনো জমির দুনো ফসল অনুষ্ঠানগুলো এখন নিয়মিত শোনেন, নোট নেন। সেখান থেকে উত্তর টুকতে গিয়ে বেজায় ফ্যাসাদে পড়েছেন। দুটো সংখ্যায় ভুল উত্তর দিয়েছেন বলে পাঠকের অভিযোগ পেয়েছেন সম্পাদক। এ নিয়ে প্রবীণ সাংবাদিককে সম্পাদকের দু চার কথা শুনতেও হয়েছে। এককালের নামজাদা ক্রাইম রিপোর্টারের পরিস্থিতির চাপে আজ কি অবস্থা।
নেতা মন্ত্রীদের সঙ্গে সমাজ বিরোধীদের যোগসাজেশের খবর যার পকেটে থাকতো, তিনি কিনা উচ্ছে, বেগুন, পটল, মূলোর খবর নিয়ে জেরবার হচ্ছেন। একটা দুর্ঘটনায় সবকিছু কেমন বদলে গেল। সর্বনাশা গাড়িটায় কেন যে উঠতে গেলেন সেদিন? কুখ্যাত গুন্ডা হাতকাটা সন্টু ছিল এলাকার সমাজ বিরোধী কর্মকাণ্ডের মূল পাণ্ডা। বলেনবাবু খবর পেয়েছিলেন সে গুদাম ঘরে কয়েকটা বাচ্চাকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। আন্ডারওয়ার্ল্ডের সোর্সি তাকে খবরটা দেয়। তিনি সেটা পুলিশের কানে তুলে দেন। তখন বিভিন্ন টিভি চ্যানেলের এত রমরমা হয়নি। পুলিশের সঙ্গ নিয়েছিলেন তিনি। কোনো বাধা ছাড়াই পুলিশ বাচ্চাগুলোকে উদ্ধার করলেও তাদের নিয়ে ফেরার সময় ঘটে আসল বিপত্তি। বলেনবাবু পুলিশের গাড়িতে উঠতে যাবেন, এমন সময় বোমা পড়ল। সন্টুর দলবল পুলিশ বাহিনী দেখে সামনে আসার সাহস পায়নি, কিন্তু আড়াল থেকে বোমা মেরে চম্পট দিয়েছে। মাস পাঁচেক হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছিলেন তিনি। মাথায় স্ক্যান করে বিশেষ কিছুই মেলেনি, কিন্তু তারপর থেকেই মাথাটা আর ঠিকঠাক কাজ করে না। দরকারি কথাগুলো মনে রাখতে পারেন না। ক্রাইম রিপোর্টিংটা তাই বাধ্য হয়েই ছেড়েছিলেন বলেনবাবু। কাল রাতে ঘুমটা ভালো হয়নি। পড়ার টেবিলে বসে কিছু একটা আনমনা হয়ে পড়লেন বলেনবাবু। পুরনো দিনের কথা মনে ভিড় করে আসছিল। সামনের টেবিলে কয়েক গোছা সাদা কাগজ, কলম, পেপারওয়েট নিয়ে নাড়াচাড়া করছিলেন। হঠাৎই বলেনবাবুর নজরে পড়ল সেই কবেকার F26 পেনটা। বেশ কয়েকটা অকেজো কলমের মাঝখান থেকে সেটা তুলে নিতেই মনটা ভালো হয়ে গেল তার। এ ধরনের ফাউন্টেন পেন এখন আর পাওয়া যায় না। F26 পেনটার প্রতি বরাবরই টান বলেনবাবুর। ক্রাইমের একের পর এক স্টোরি এই পেনেই লিখেছেন তিনি। একটা সময় বলেনবাবুর সাদা পাঞ্জাবির পকেট থেকে উঁকি মারত পেনটা। অনেকটা ব্যোমকেশ বক্সির মতো স্টাইল স্টেটমেন্ট তৈরি করে ফেলেছিলেন তিনি। দুর্ঘটনার পর পেনটার প্রতি টান আরও বেড়ে গেছে। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে যেদিন তাদের লক্ষ্য করে বোমা পড়ল, সেদিনও বলেনবাবুর পকেটে ছিল এই পেনটা। তার সঙ্গে পেনটাও আহত হয়েছে। মুখ থুবড়ে গাড়ির ভেতরেই পড়েছিলেন তিনি। পেনের একটা জায়গায় কিছুটা রং চটে গিয়েছে। পকেটে গোঁজার নকশা করা দামি হাতলটা এখন আর নেই। পেনটা মুছে কালি ভরে পাঞ্জাবির পকেটে রাখলেন। অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে। উঠতে যাবেন, হঠাৎই বেজে উঠল বলেনবাবুর মোবাইল ফোনটা। সম্পাদকের ফোন। ধানি মাজরা পোকার আক্রমণ নিয়ে একটা লেখা তৈরি করতে হবে। ২৪ পরগনা ও মেদিনীপুরে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাড়াতাড়ি ছেড়ে দেবেন লেখাটা। মিনিস্টার লেভেল থেকে বলেছে এটা নিয়ে সরকারের উদ্যোগের কথা একটু বড় করে ছাপতে। নেক্সট ইস্যুতে বের করব। দেখবেন এটাতে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে। সাপ্তাহিক কৃষি দর্পণের অফিসে হইচই পড়ে গিয়েছে। বলেনবাবুর মাজরা পোকার আক্রমণ নিয়ে গত সংখ্যায় বড় একটা লেখা বেরিয়েছে। শুরুটা ঠিকঠাক হয়েছে, কিন্তু কয়েকটা অনুচ্ছেদ পরই তার লেখায় ঢুকে গিয়েছে একটা ক্রাইমের খবর।
24 পরগনার গুন্ডা হাতকাটা সন্টুর দলবল দুজন অবস্থাপন্ন চাষিকে খুন করেছে গত রোববার। সেদিন থেকেই তারা নিখোঁজ ছিলেন। পুলিশ এখনো তাদের হদিশ পায়নি। বলেনবাবু তার বাইলাইনে লিখেছেন, খুনের পর কাসিমবাজার খালে বডি দুটো ফেলে দিয়েছে হাতকাটা সন্টুর দল। এই লেখাটা ছাপা হওয়ার পর পুলিশ হানা দেয় হাতকাটা সন্টুর ডেরায়। তাকে পাকড়াও করার পর খাল থেকে বডি দুটো উদ্ধার করা হয়েছে। এখন সব থেকে বড় কথা, হাতকাটা সন্টুর সঙ্গে কৃষিমন্ত্রীর দলের যোগ আছে বলে শোনা যাচ্ছে। মন্ত্রীর এলাকাতেই সন্টুর কাজকর্ম। প্রতি ভোটে মন্ত্রী যে বিপুল ভোটে জেতেন তার পেছনেও নাকি হাতকাটা সন্টুর ভূমিকা আছে। কৃষি দপ্তর থেকে সরাসরি ফোন এসেছে সম্পাদকের কাছে। চাষবাসের খবরে এসব লাইন কেন ঢুকিয়ে দিলেন বলেন বাবু? সেদিন সকালে সবে ঘুম ভেঙেছে বলেন বাবুর। ফাল্গুনের মাঝামাঝি হালকা ঠান্ডা। পাতলা চাদরটা গায়ে ফেলে উঠোনে একটু দাঁড়িয়েছেন। ফোন বেজে উঠল। ওপারে সম্পাদক। মাজরা পোকার আর্টিকেলে এসব কি লিখেছেন? কোন এক হাত কাটা সন্টুর কাজ কারবার লিখে আমাদের কি লাভ হলো মশাই? এটা কৃষি পত্রিকা, সেটা ভুলে গিয়েছেন? আপনাকে শোকজ করছি, এক্ষুনি জবাব চাই। আকাশ থেকে পড়লেন বলেন বাবু। মুখখানা পাংশুটে হয়ে গেল। টেবিলের সামনের চেয়ারে ধপ করে বসে পড়লেন। সম্পাদক কি বললেন মাথায় ঢুকছে না। অ্যাক্সিডেন্টের পর যে কোনো কথাই বুঝতে সময় লাগে, জটিল কথা হলে আরো একটু বেশি। দিন তিনেক পর সম্পাদকের কাছে বলেনবাবুর শোকজের জবাব পৌঁছল। জবাবটা ভারী অদ্ভুত। বলেনবাবু লিখেছেন, মাজরা পোকার মতো হাতকাটা সন্টুর দল বলো দারুণ ক্ষতি করছে সমাজের। এ ব্যাপারে খোদ কৃষিমন্ত্রীর সমর্থনের কথা সবার জানা। অবিলম্বে সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজটাই রোগ পোকার আড়ত হয়ে যাবে। এই জবাব পেয়ে আরো চটে গেলেন সম্পাদক। সত্যিই ভদ্রলোকের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। বলেনবাবুকে ডেকে সম্পাদক বললেন, আপনার সাহস তো বলিহারি। কি লিখতে গিয়ে কি লিখেছেন? কোথায় ভুল স্বীকার করবেন তা নয়, উল্টে আবার ভুলের সমর্থন করছেন। ভেবেছেনটা কি? এটা কি লিখেছেন? বলেনবাবুকে শোকজের জবাবটা দেখালেন। বলেনবাবু নিজেও ভারী অবাক হয়ে গেলেন। এটা তো তার লেখা নয়। কি যে হচ্ছে তিনি তো কিছুই বুঝে উঠতে পারছেন না। সম্পাদক যে অকারণে রাগ করেননি সেটা বুঝতে বলেনবাবুর দেরি হলো না। আগে আমি ওরকম লিখতে চাইনি। বিশ্বাস করুন, কি করে যে অমন লেখা বেরিয়ে গেল কিছুতেই বুঝতে পারছি না। আপনাকে বিশ্বাস করে লাভ কি মশাই? এসব পাগলামো দিনের পর দিন সহ্য করা যায় না। তার উপর শোকজের এমন জবাব। আমার ঘাড়ে কটা মাথা মশাই। পাগল পুষতে গিয়ে তো আর কৃষি দর্পণ তুলে দিতে পারি না। তবে তবে একটা কথা বলছিলাম। কি বলছিলেন? ভুল করে যেটা বেরিয়ে গেছে সেটা কিন্তু ভুল নয়। এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সম্পাদক। রাগে অগ্নি শর্মা। জানেন, কৃষি দপ্তরের বিজ্ঞাপনে আমাদের কাগজ চলে। খোদ কৃষিমন্ত্রীর সাহায্য না পেলে পেপার বেরোতো না। তিনি নিজের এলাকায় কাকে কিভাবে ইউজ করছেন সেসব লিখলে তো আমাদের কাগজই উঠে যাবে মশাই। যান,
আগে মাথাটা সারিয়ে আসুন, তারপর এইসব অফিসে পা রাখবেন। হাই, আমি প্রবাল, আপনি শুনছেন গপ্পওয়ালা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এমন গল্প প্রায়শই পাওয়ার জন্য। কাজ হারিয়ে বলেন বাবু আবার পুরনো রুটিনে ফিরে গেছেন। হাত কাটা সন্টুর খবর তিনি তো লেখেননি, ওসব জানবেনই বা কি করে? অপরাধ জগতের সঙ্গে এখন তো তার কোনো যোগ নেই। অন্য কেউ লিখেছে, নাকি সত্যি তার মাথাটা এতটাই বিগড়ে গেছে যে নিজে লিখেও বুঝতে পারছেন না? কৃষিমন্ত্রীর নির্দেশে কাজটা যে গেছে সেটা বিলক্ষণ বুঝতেই পারছেন, তাই অন্য কোথাও তিনি কাজের চেষ্টা করলে কাজ যে হবে না সেটা নিশ্চিত বলেন বাবু। পুরনো দিনের কথা মনে পড়ছে। 3 বার ক্রাইম রিপোর্টার অফ দ্য ইয়ার হয়েছেন তিনি। কাজ করে বিয়ে থা পর্যন্ত করেননি। একবার মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কারও পেয়েছেন। ঝিরঝির হাওয়ায় ঝিমুনি আসছে। কাল রাতে ভালো করে ঘুমোতে পারেননি। বুকের মধ্যে কয়েকদিন ধরে একটা চাপ চাপ বোধ হচ্ছিল। একটা কোকিল সেই ভোর রাত থেকে তারস্বরে ডেকে চলেছে। বসন্তে কোকিলের ডাকও অসহ্য মনে হচ্ছে বলেন বাবুর। জানালা দিয়ে যতদূর দেখা যাচ্ছে, পুকুর, মাঠ, স্কুল বাড়ির মস্ত গেট সবকিছুই ঘোলাটে লাগছে বলেন বাবুর। জীবনের ওপর ঘেন্না ধরে গেছে। লোকের উপহাসের পাত্র হয়ে এভাবে বেঁচে থেকে কি লাভ? মাথার ব্যামোটাও সারবে না এ জন্মে। বড় হাসপাতালে গিয়েও কিছুই লাভ হয়নি। ডাক্তাররা বলেই দিয়েছেন ওষুধে বিশেষ কাজ হবে না, অপারেশন করেও লাভ নেই। এই সবের থেকে মরে যাওয়াই ভালো, এমন চিন্তা মাথায় চেপে বসেছে ইদানিং। আত্মহত্যা করার জন্যে মনঃসংযোগ করতে লাগলেন। হাতের মুঠোয় ধরা বিষের শিশির দিকে স্থির হয়ে তাকিয়ে রইলেন। রুল টানা খাতার বেশ কয়েকটা পাতা ছিঁড়ে নিলেন। পকেট থেকে নিলেন F26 পেনটা। জীবনের শেষ কয়েকটা লাইন এই পেনেই লিখতে চান বলেন বাবু। হাতটা বেশ কাঁপছে তার। কলমের ডগাটা খাতার ওপর ছোঁয়ালেন। চোখ বুজে আসছে। মাথাটা প্রায় টেবিলে ঠুকে যাওয়ার জোগাড়। কিন্তু পেনটাই তো কালি নেই। কালি না ভরলে লিখবেন কি করে? হঠাৎই একটা কাকের চিৎকারে সঙ্গীত ফিরল বলেন বাবুর। কাকটা জানালার কার্নিশে এসে বসেছে। তার আধ খাওয়া বিস্কুটটা ঠোঁটে করে টানার চেষ্টা করছে। শরীরে একটা কাঁপুনি অনুভব করলেন বলেন বাবু। কতক্ষণ ঘুমিয়ে পড়েছেন জানেন না। কপালে পিঠে বিন্দু বিন্দু ঘাম। খাতার ওপর থেকে মাথা তুলতেই চমকে উঠলেন। এক ঝটকায় ঝিমুনিটা কেটে গেল। খাতায় এসব কি লেখা হয়েছে? কে লিখল? নিজস্ব সংবাদদাতা। কৃষিমন্ত্রী হাতকাটা সন্টুর গ্রেপ্তারিতে খুবই রুষ্ট। তিনি এর বদলা নিতে চান। আগামী মাসে বিধানসভা ভোট। তার আগে হাতকাটা সন্টুর জামিন পাওয়ার সম্ভাবনা নেই। হাতকাটা সন্টু না থাকলে এবারে আর তিনি মন্ত্রী হতে পারবেন কিনা তা নিয়ে ঘনিষ্ঠ মহলে সংশয় প্রকাশ পেয়েছে। তাই যে সাংবাদিকের খবরের জেরে এই কাণ্ড,
তাকে যথোচিত শিক্ষা দিয়ে প্রতিশোধ নিতে চান। বেটে কার্তিকের দলকে এ কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। আজই বেটে কার্তিকের দলবল এ দায়িত্ব পালন করবে। বলেন বাবু শিউরে উঠলেন। এ তো তারই হাতের লেখা, কিন্তু এসব যে তিনি লেখেননি। লিখেছে F-26। মোবাইলটা হাতে নিলেন বলেন বাবু। এখানকার ওসি তার বহুদিনের চেনা, তাকেই কি একটা ফোন করবেন, নাকি এসব লেখা দেখালে তাকেই আবার পাগল অপবাদ শুনতে হবে? 7-5 ভাবেন বলেন বাবু। ঠিক তক্ষুনি হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। বাইরে রাশভারী গলায় কারা তার নাম ধরে ডাকছে। বলেন বাবু, দরজাটা খুলুন। কাঁপতে কাঁপতে বলেন বাবু বললেন, কে? আমরা শিমুলিয়া পল্লী উন্নয়ন থেকে আসছি। আজ রাতে আমাদের ক্লাবের অনুষ্ঠান, আপনাকে সভাপতি হিসেবে চাই আমরা। ঠিক আছে, আসবো, আপনারা আসুন। দরজা খুলুন, কার্ডটা নিন। চারিদিকে কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ক্লাবে যাওয়ার আমন্ত্রণ না ছাই। আসলে যে এটা তাকে খুনের পরিকল্পনা সেটা স্পষ্ট, কিন্তু উপায় কি? দরজা না খুললে ওরা দরজা ভেঙে ঢুকবে। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়ল একদল সন্ডামার্কা লোক। কপালে যে কি লেখা রয়েছে বুঝতে দেরি হলো না বলেন বাবুর। কি জ্যাঠা, হ্যাঁ? কৃষি মন্ত্রীর সঙ্গে লড়তে নেমেছেন শুনলাম। এ বয়সে কি দরকার ছিল বলুন তো ওসবের? শুধু শুধু প্রাণটা খোয়াতে চাইছেন কেন বলুন তো? বলেন বাবুর মুখে কোনো আওয়াজ নেই। লোকগুলো সারা ঘরে চোখ বোলাচ্ছে। হঠাৎই ওদের চোখে পড়ল টেবিলের ওপর রাখা বিষের শিশি। আরে, আপনার ঘরে তো এটাও মজুদ আছে দেখছি। নিন, তবে আর মিছিমিছি রক্তারক্তি করে কাজ নেই। সাধের প্রাণটা যখন খোয়াবেন মনস্থির করেই ফেলেছেন, তবে তাই করুন। এই বেডে কার্তিকের দল আছে কি করতে, আপনাকে ভাবতে হবে না। নিন নিন, ধরুন তো। বেটে কার্তিকের নাম শুনে বলেন বাবু চমকে উঠলেন। একটু আগেই তো টেবিলে বসে তিনি এই নামটা জানতে পেরেছেন। একটা অদ্ভুত, না অলৌকিক শক্তি, একটা অলৌকিক শক্তি যে তার ওপর ভর করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বলেন বাবুর হাতে বিষের শিশিটা ধরিয়ে দিতে গিয়ে টেবিলের ওপর রাখা কাগজগুলোর দিকে চোখ পড়ল গুন্ডাদের। ওরে বাবা, কিছু কাগজও আছে দেখছি। নিন নিন, লিখুন আপনি আত্মহত্যা করছেন। পুলিশও তাহলে কিছুই করতে পারবে না আমাদের। প্রমাণ হবে আপনি আত্মহত্যা করেছেন। বলেন বাবুর হাতে কাগজ কলম ধরিয়ে লোকগুলো বিশ্রীভাবে হাসতে শুরু করলো। তার হঠাৎ মনে হলো পৃথিবীটা এখনো নির্বান্ধব হয়ে যায়নি। যেভাবে জীবনের প্রথম দিন থেকে তার এই F-26 ফাউন্টেন পেনটা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করেছে, আজও তেমনই সাহায্য করবে। আজ বহুদিন পরে যেন বলেন চাকলাদার নিজের কবজির জোর ফিরে পেয়েছেন। শক্ত হাতে ধরেছেন কাগজটা, এগিয়ে গেলেন টেবিলের দিকে, তুলে নিলেন প্রিয় কলমটা। বিনা প্রতিবাদে বলেন বাবু এভাবে লিখতে রাজি হয়েছে দেখে বেটে কার্তিকের দল বেশ খুশি হলো। ব্যাপারটা যে এত সহজে হবে ওরা আন্দাজ করতে পারেনি। ভেবেছিল বলেন বাবু নিশ্চয়ই কোনো জাঁতরের লোক, ওদের অনেক ঝামেলা করতে হবে। কার্তিকের দল দেখল বলেন বাবু অনেকক্ষণ ধরে কাগজে কি সব লিখেই চলেছেন।
বাজখাই গলায় ধমকে উঠল গুন্ডাদের নেতা। একদম চালাকি করবেন না। কি ভেবেছেন কি? আমরা কিছু বুঝি না। এতক্ষণ ধরে কি ইতিহাস লিখছেন? দেখি। বলেন বাবুর হাত থেকে কাগজটা ছিনিয়ে নিল ওরা। সবাই মিলে উৎসাহ নিয়ে সেটা পড়তে শুরু করলো। কিন্তু কয়েক লাইন পড়ার পর বেটে কার্তিকের দল পড়ি কি মরি করে হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল। বলেন বাবু কি এমন লিখলেন যে মুহূর্তের মধ্যে ঘর ফাঁকা হয়ে গেল। নির্বাক বলেন বাবু উঠে দাঁড়ালেন। তখনও পা দুটো কাঁপছে। কাগজের টুকরোটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে দেখে তুলে নিলেন। আরে কি লেখা এগুলো? কে লিখেছে? চমকে উঠলেন তিনি। কাগজে লেখা রয়েছে, বেটে কার্তিক, রঙ্গা, মুরলী, ছোটন, রাজেন, তোদের মতো মালকে আমি হাড়ে হাড়ে চিনি। মনে হয় তোরা আমাকে ভুলে গেছিস। কালো শম্ভুকে ভুলে যাওয়ার দাম আশা করি তোরা নিজেদের জীবন দিয়ে দিতে চাইবি না। মিনিস্টারের সঙ্গে থেকে রাজ্যে কুকর্ম করে বেড়াস, সব খবর আমি রাখি। নিজেদের ভালো চাস তো চুপচাপ চলে যা, মিনিস্টারের সঙ্গ ছেড়ে দে। সমাজের ক্ষতি না করে বরং যারা সমাজের উপকার করছে তাদের সাহায্য কর। এই লোকটার কোনো ক্ষতি না করে এক্ষুনি ঘর দিয়ে বেরিয়ে যা, নইলে আমিও তোদের ছাড়ব না। বলেন বাবুর মাথাটা কেমন করে উঠল। যে লোকটা কিছুই মনে রাখতে পারে না তার যেন হঠাৎ করে সব মনে পড়ে গেল। সেদিনের সেই অভিশপ্ত দিনে বলেন বাবুর সঙ্গে ছিল আন্ডারওয়ার্ল্ডের অন্যতম সোর্স কালো শম্ভু। আগে এই শম্ভুই ছিল কৃষিমন্ত্রীর খাস লোক। হঠাৎ শম্ভু একদিন পাল্টে গেল, বিবেকের তাড়নায় হোক বা পাপবোধ থেকে। বলেন বাবুকে অপরাধ জগতের খবর পাচার করতে শুরু করেছিল। হাত কাটা সন্টুর খবরটা ওরই জোগাড় করা। ঘটনাচক্রে বলেন বাবুর সঙ্গে সেদিন কালো শম্ভু ছিল। বিস্ফোরণে ঘটনাস্থলেই ওর মৃত্যু ঘটে। তবে কি ঠিক তখনই বলেন বাবুর মনে পড়ল তার পেনটায় এখনো তিনি কালি ভরেননি।